আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এখন খবরে ফিরি। আপনারা হয়তো যমুনার ভেতরের খবর জানেন না। ইউনূস এখন মানে পারিপার্শ্বিক চাপে পিষ্ট হয়ে গেছে। ওই পিস্টনে পড়লে পরে যেন পিষ্ট হয় না, ইউনূসের অবস্থা কিন্তু সেরকম। এখন যদি কেউ আড়ালে আবডালে চোরের মতো যমুনার ভেতরে ঢোকেন, তাহলে দেখবেন ইউনূস হাত পা ছড়িয়ে গান গাইছে, আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। তার কিছুই রইল না, আমও গেছে, ছাড়াও গেছে, পাশ থেকে সব সরে গেছে। উল্টে আন্তর্জাতিক প্রেশার, ভারতের 7 দিনের হুঙ্কার, ভুটানের রাজা এসে এখানে বলে গেছেন, কমনওয়েলথের প্রেস মহাসচিব আপনাদের দেশের কাগজে বেরোয়নি, চেপে গিয়েছে, তিনি এসে সমস্ত খবরাখবর নিচ্ছেন, গিয়ে কমনওয়েলথে রিপোর্ট দেবেন। তার উপরে নির্ভর করছে যে ইউনূসের গদি থাকবে কি ইউনূসের গদি যাবে না, যাবে। এদিকে জামাত বলে দিয়েছে যে যদি গণভোট হয় তাহলে জেনোসাইড হবে। ওয়াকারকে নিয়ে তিনি কত সামলাবেন? চারদিকের এই প্রেসারে উনি স্যান্ডউইচ হয়ে গিয়েছেন। এই বহুদিন আগে বলেছিলাম যে এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনূস সাহেবকে পালাতে হবে। এখন সেই অবস্থা চলে এসেছে। আমি এক এক করে খবরে আসি, বিশেষ করে কমনওয়েলথের খবর এবং ভুটানের রাজা প্রধানমন্ত্রীর খবর। তো প্রথমে বলি, একটা বড় খবর আছে, সেটা হচ্ছে জামাতিয়া ইসলাম বলে দিয়েছে যে গণভোট হলে জেনোসাইড হবে, মানে গণহত্যা হবে, কার্নেজ। এখন 71 সালে রাজাকাররা যা করছিল সেই ভূমিকায় আবার জামাতরা নেমে যাবে। এই যত ভালো মানুষের খোলস ছিল, সব খোলস ছেড়ে বেরিয়ে গেছে। আসল রূপ এদের ধরা পড়ে গেছে। এরা এখন চাইছে দ্রুত তাদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় বসবে। তা যদি না হয় তাহলে পরে তার একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে, সেটা ইউনূসকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এখন ইউনূস কি করবেন, এটা একটা প্রেশার। দ্বিতীয় হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী, তিনি যে এসছিলেন, তিনি কতগুলো বার্তা নিয়ে এসছিলেন। বার্তা হচ্ছে একটা, প্রথম যদি আপনি ধরেন ভারতের সঙ্গে বিবাদ করে আপনি কতদিন থাকতে পারবেন? ভারত একটা মহাদেশ, আপনাকে চারদিক দিয়ে ঘিরে রয়েছে, একদিকে সমুদ্র। সমুদ্র পথ যদি আটকে দেয় আর চারদিকে রাস্তা যদি আটকে দেয়, ভিসা যদি বন্ধ করে দেয়, খাদ্য যদি বন্ধ করে দেয়, বিদ্যুৎ যদি বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, আপনার মানে অয়েল অ্যান্ড গ্যাস যদি বন্ধ করে দেয়, আপনি সরি আপনি কতদিন সাস্টেন করতে পারবেন? আপনি বন্ধু রাষ্ট্র ধরেছেন পাকিস্তানকে, সমুদ্র পথ দিয়ে আপনাকে পাকিস্তানের মতো রাষ্ট্রকে আপনি বিশ্বাস করেন? আমরা 100% ভারতের উপর নির্ভরশীল, কিন্তু ভারত আমাদের বিন্দুমাত্র ক্ষতি করেনি। ফলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা কুড়ুলে পা বাড়ছেন। ভারতবর্ষ ধৈর্যশীল দেশ, ভারতবর্ষ ধৈর্য দেখায়, কিন্তু এখন আপনারা ঠেলতে ঠেলতে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফলে আপনারা এই ব্যাপারটাকে এমনভাবে মেটান, অ্যামিকেবলি সেটেলমেন্ট একটা করুন, যাতে আপনারাও বেঁচে থাকেন, ভারতবর্ষ সন্তুষ্ট থাকে। ভারতবর্ষ কোনোদিনই আপনাদের গিলে খেতে আসেনি। আপনাদের থেকে ছোট রাষ্ট্র আমাদের,
আমাদের একটা 7-8 হাজার আমাদের সেনাবাহিনী রয়েছে, সেটা ওই শুধু বর্ডার পাহারা দেওয়ার জন্য, বাকিটা সব ভারতবর্ষ দেখে। আপনি যদি মনে করেন নেপাল থেকে আপনি বিদ্যুৎ কিনবেন, ভুটান থেকে আমাদের দেশ থেকে বিদ্যুৎ কিনবেন, আনবেন কোত্থেকে? সেটা তো হচ্ছে মানে ল্যান্ডের ওপর দিয়ে, ভারতের ল্যান্ডের ওপর দিয়ে। ভারত যদি পারমিশন না দেয়, আমার সঙ্গে আপনার চুক্তি হলো, এই যে কতগুলো এমওইউ করলাম আপনার সঙ্গে, এই এমওইউটা কিন্তু সমস্ত ভারত ভিত্তিক, ভারতের জমি ব্যবহার করেই এমওইউ গুলো। এখন যদি এই ভারত যদি বন্ধ করে দেয়, তার বড় ল্যান্ডটা ইউজ করা বন্ধ করে দেয়, এই এমওইউ এর কোনো দাম থাকবে? আপনি আমায় বলুন। এটা 40 মিনিটের বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা হয়ে গেছে 120 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। ইউনূস কোনো কথা বলতে পারেনি, একটা কথা বলতে পারেনি ইউনূস, চুপচাপ ছিলেন। কমনওয়েলথের মহাসচিব সাহারা আলী বসরে তিনি এসেছেন। তিনি এসে 4 দিনের সফরে তিনি এসেছেন গতকালকে। এসে উনি যেটা বলেছেন সবার সঙ্গে দেখা করে, কার কার সঙ্গে দেখা করেছে আমি বলছি, যে এক হচ্ছে অবৈধ বিচার অবিলম্বে স্থগিত করতে হবে। শেখ হাসিনা সম্পর্কিত অবৈধ যে বিচার পদ্ধতি, সেই বিচার পদ্ধতি অবিলম্বে স্থগিত করতে হবে, মানে তুলে নাও। এসব কমনওয়েলথ মানবে না, পরিষ্কার ইঙ্গিত। ইনক্লুসিভ ইলেকশন করুন এবং সকল দলকে নিয়ে, মানে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণ নয়, অন্তর্ভুক্তিমূলক। আপনি যদি বলেন ইনক্লুসিভ ইলেকশন, সবাই এসে আমার সঙ্গে জড়ো হয়ে সবাই তো ভোট দিয়েছে, ওটাই অন্তর্ভুক্তি ইলেকশন নয়। অন্তর্ভুক্তিমূলক, প্রত্যেকটা দলকে আপনাদের সঙ্গে নিয়ে ভোট করতে হবে। তারপরে হচ্ছে এই আপনাদের দেশ থেকে যে সমস্ত গুজব রটানো হচ্ছে, ভারত সম্পর্কিত, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে সমস্ত গুজব রটানো হচ্ছে, আপনাদের প্রেসকে বলুন সেই সমস্ত গুজব বন্ধ করতে। গুজব আপনারা ছড়াচ্ছেন আর দোষ অন্য দেশকে দিচ্ছেন। এই নাটক আপনারা বন্ধ করে দিন, নইলে আপনার নাটক কি করে বন্ধ করতে হয় কমনওয়েলথ কিন্তু খুব ভালো করে জানে। এই হুমকিটা উনি দিয়েছেন। উনি বসেছিলেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সঙ্গে এবং 14 দলীয় জোটের সঙ্গে। সরি, গলা খুব ধরে গেছে। এছাড়া সম্পাদক পরিষদের 3 জনের সঙ্গে উনি বসেছিলেন, নামটা আমি উল্লেখ করছি না, ইচ্ছে করেই উল্লেখ করছি না। 3 জনের সঙ্গে সব কথা বলেছেন। কথা বলে উনি অবস্থা বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সত্যিকারের অবস্থাটা কি। 3 জনই খুব নামকরা সম্পাদক, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। একটু 2 2 4 মেলান, তাহলেই ইঙ্গিতটা বুঝে যাবেন যে এই মুহূর্তে কারা কারা নামী সম্পাদক আছেন এবং ইউনূসের এই কাজগুলো সমর্থন করছেন না। তারপরে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, একাধিক উপদেষ্টা। এবার যখন উনি ইউনূসের সঙ্গে দেখা করেন, ইউনূস যে বইটা সবাইকে দিয়ে থাকেন, ভারতবর্ষের 7 সিস্টার্স এর ম্যাপ আঁকা যে বইটা উনি দিয়ে থাকেন না, সেই বইটা হারিয়ে গেছে। সেই বইটা হয় ছাপার বাইরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে আর হারিয়ে গেছে। সেই বইটা দেওয়া হয়নি, বদলে দেওয়া হয়েছে ফুল।
তা এখন ভারতের চাপে বন্ধ হলো না কি বন্ধ হলো সেটা তো আমরা বলতে পারবো না, ইউনূস সাহেব বলতে পারবেন। এখন উনি আবার এখন ওয়াকারকে কাছে পেয়েছেন, একমাত্র জামাতি, কিন্তু জামাত যদি বেঁকে যায় ওয়াকার তো জামাতের দিকে চলে যাবে, সেটাও ইউনূসের একটা চাপ। যেহেতু জামাতি, ইউনূস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ওয়াকারও বেঁকে যাবে, ওয়াকারের সৈন্য লাঠিসোঁটা নিয়ে চলে আসবে। এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনূস কি করবে? ওই গানই তো তাই গাইতে হবে, আমার স্বাদ না মিটিল আশা না পড়িল সকলই ফুরায় যায় মা। তা আপনারা একটু খোঁজ খবর নিন ইউনূস কি করছে। এবং ইউনূসকে আমি বলেছিলাম ইউনূস খুব তাড়াতাড়ি ভাগবে। ইউনূসের আর কোনো রাস্তা নেই, আন্তর্জাতিক প্রেসার, ভারতের প্রেসার এমন ভাবে তাকে ঘিরে ধরেছে, আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত। খুব দেখবেন না পাকিস্তানে কিছু আসছে, কারণ ভারত এমন ভাবে প্রেসার সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নড়ার জায়গা পাচ্ছে না, চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে। তারা তো গোড়াগুলি চলছে, ওগুলো তো নিত্য নৈমিত্তিক ঘটনা, ও তো চলে। এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনূস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবেন। এই যে আপনাদের এই যে এতগুলো উপদেষ্টার সঙ্গে আলাপ হলো না, কথাবার্তা হলো না, এখানে আপনাদের এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো, বিশেষ করে ওই আপনাদের ওই যে এক নেতা রয়েছে না, নামগুলো আমার মনে থাকে না, যেটা ওর মানে যাই হোক, তিনি বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন। তারপরে আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে, তো তিনিও কোনো কথা বলেননি, সব চুপ, স্পিক নট। মানে 7 দিনের সময়, কর্মদিবসের সময়ের কিন্তু 4 দিন কেটে গিয়েছে। ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্মদিবস। ভারতের হিসেবে কর্মদিবস, তাই কর্মদিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু 4 দিন কেটে গিয়েছে, রয়ে গেছে আর 3 দিন। এর মধ্যে ব্যবস্থা করতে হবে, না হলে ওপরওয়ালা জানে কি হবে না হবে। কারণ ভারতবর্ষ ফাঁকা আওয়াজ দেয় না, যখন মারবে বলেছে তখন মেরে চুরচুর করে দেয়। এবার অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিল আসাম সরকার। এবং এক্ষেত্রে আসাম সরকার যে আইনের প্রয়োগ করেছে তা তারা 75 বছর পর প্রথম করলো। এবং নিঃসন্দেহে খবর যখন সামনে আসে তখন মোহাম্মদ ইউনূসের তো ঘুম উড়েইছে, উল্টে গোটা ভারত জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে আসাম সরকার এমন কি করলো যে হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশিদের সসম্মানে নিজের দেশে ফিরে যেতে বললো, না হলে কড়া অ্যাকশন নেওয়া হবে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদের বিপক্ষে। দেখুন, এক্ষেত্রে 75 বছর আগের একটি আইন আসাম সরকার ইমপ্লিমেন্ট করেছে। সে আসাম সরকার যে আইন ইমপ্লিমেন্ট করেছে সে আইনের নাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট 1950। নেহেরুর সময় কিন্তু এই আইন তৈরি হয়েছিল, কিন্তু ভারত কিন্তু এই আইনকে ব্যবহার করেনি, এস্টাবলিশ করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আসাম সরকার 75 বছর পর সেই আইনকে ফিরিয়ে আনলো এবং নিঃসন্দেহে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে কিন্তু কড়া বার্তা কিন্তু দেওয়া হলো। দেখুন, এখানে যে আইনটার কথা এখন আলোচনা হচ্ছে সে আইন কিন্তু তৈরি হয়েছিল নেহেরুর সময়। সে সময় আপনারা জানেন ভারত পাকিস্তান ভাগাভাগির পর পূর্ব পাকিস্তান থেকে অসংখ্য অনুপ্রবেশকারী ভারতবর্ষে চলে আসে এবং সে সময় আসাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ। তিনি কিন্তু এই আইনটিকে কার্যকর করতে চান, কিন্তু সে সময় কিন্তু নেহেরু বাধা দেন। নেহেরু বলেন যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে নেহেরু লিয়াকাত প্যাক্ট আছে,
তাই এই আইনটাকে এখনই ইউজ করো না, তাহলে পাকিস্তান এই পুরো বিষয়ে রঙ্গমঞ্চ একটা নাটক তৈরি করবে। ফলে সে সময় কিন্তু আসাম সরকার এই আইনটিকে ব্যবহার করেনি। কিন্তু এবার বাংলাদেশের বাংলাদেশের অনুপ্রবেশকারীদের অন্য দেশে পাঠাতে আসাম সরকার এই আইনটিকে ব্যবহার করলো এবং 5 জন অবৈধ বাংলাদেশিকে কড়া নির্দেশ দিয়ে বলা হলো যে আপনাকে 24 ঘন্টা টাইম দেওয়া হলো, আপনি সসম্মানে আমাদের দেখানো পথ থেকে দেশে ফিরে যান, না হলে জেলে ঢুকতে হবে, 3 বছরের জেল আপনাদের কাটতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে। নিঃসন্দেহে বড় ধামাকা। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায়, তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল। আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেট উলফ অ্যাপ আপনাকে রেকমেন্ডেশনও কিন্তু ফ্রিতে প্রোভাইড করে। এখানে দেখুন মাত্র একদিনে 14 তারিখ 12,240 টাকা, জুলাইতে 70,468 টাকা, জুনে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক হয়েছে। এবং এই প্রফিটে মার্কেট উলফ কোনো কমিশন কিন্তু নেয় না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেট উলফকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। এবার এই আইনটা নিয়ে এত কেন চর্চা হচ্ছে, দেখুন এই আইনে কি বলা হয়েছে। এই আইনে সেন্ট্রাল গভর্নমেন্ট আসাম সরকারকে এটি স্পেশাল পাওয়ার দেয়। এই পাওয়ারে যদি আসাম সরকার মনে করে অবৈধ অনুপ্রবেশকারী জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় বিপর্যয় আনতে পারে, তাহলেই কিন্তু তাদেরকে ডিটেইন করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কিন্তু করা হবে। এবং আসাম সরকার ডিস্ট্রিক্ট কমিশনার এবং পুলিশকে এই আইনটিকে প্রয়োগ করতে নির্দেশ দেবে এবং তাদের হাতেই ক্ষমতা থাকবে যে অবৈধ অনুপ্রবেশকারীকে বাছো এবং বোঝার চেষ্টা করো তারা কি পারপাসে এসছে, এবং যদি মনে হয় সন্দেহজনক এবং জাতীয় সুরক্ষার জন্য থ্রেট, তাহলে তুমি আসাম থেকে বাংলাদেশে পাঠিয়ে দাও। দেখুন, সমস্ত অনুপ্রবেশকারীকে পাঠানো হবে না, আপনাকে আগে প্রমাণ করতে হবে বা বুঝতে হবে এরা ইন্টারনাল থ্রেটের ক্ষেত্রে বিপজ্জনক। বাংলায় বিভিন্ন ক্ষেত্রে এসআইআর এ যে ছবি ভিডিও আমরা দেখছিলাম, তা যে সরাসরি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড়সড় থ্রেট, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু বাংলা সরকার কিন্তু এই ধরনের আইনের প্রয়োগ ঘটাতে পারবে না, কারণ এটি স্পেশাল পাওয়ার অ্যাক্ট আসাম সরকারের হাতে দেওয়া হয়েছিল 1950 সময়। যদিও বাংলা সরকার এই আইন হাতে পেলেও এই ইমপ্লিমেন্ট যে করতো তার গ্যারেন্টি কিন্তু নেই। যাই হোক, এখানে বলা হয়েছে যদি ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় থ্রেট হয়, তাহলেই কিন্তু আপনি ওদেরকে বাংলাদেশে পাঠাতে পারবেন। এবং এক্ষেত্রে ডেজিগনেটেড রুট দিয়ে দেওয়া হবে, বলা হবে তোমাকে এই রুটে ফিরে যেতে হবে। 24 ঘন্টা সময় ডিস্ট্রিক্ট কমিশনার পুরো বিষয়টাকে সুপারভাইজ করবেন, এবং যদি 24 ঘন্টার থেকে 1টা মিনিটও বেশি হয়, তাহলে আপনাকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমও কিন্তু আইনে ছিল। যদি দেখা যায় আপনি ধর্মীয় কারণে এসেছেন, যদি দেখা যায় আপনি সামাজিক দাঙ্গার জন্য এসেছেন, ওই সময়কার কথা ভাবুন 1950 সাল, তাহলে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে না। আসাম সরকার আপনাকে সসম্মানে আমাদের দেশে কিছুদিন রাখবে। কিন্তু এই আইন আলটিমেটলি যদি জাতীয় সুরক্ষার জন্য আপনি বিপজ্জনক হন, যদি আসাম সরকার মনে করে আপনি দেশের ক্ষতি করতে পারেন, আপনি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে এই দেশে এসছেন, তাহলে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। এবার আসামে কিন্তু এই রকমই একটি ঘটনা ঘটেছে কালকে। দেখুন, কালকে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু শোনিতপুর ডিস্ট্রিক্টে হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট কমিশনার 5 জন
বাংলাদেশিকে নিজের দেশে ফেরার একটা নির্দেশ দিয়েছে। এবং এই নির্দেশ তারা কখন দিয়েছে? যখন সেই বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশকারীকে অলরেডি ফরেনার্স ট্রাইব্যুনাল 2025-এ বিদেশি ঘোষণা করে দিয়েছিল এবং কোনো ডকুমেন্ট এরা সাবমিট করতে পারেনি, এবং ফরেনার ট্রাইব্যুনাল অলরেডি এদেরকে বিদেশি ঘোষণা করে দিয়েছে। এবং আসামের ডিস্ট্রিক্ট কমিশনার, শোনিতপুর ডিস্ট্রিক্ট কমিশনার পরিষ্কার বুঝে গেছে যে এরা বিদেশি। এদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো যে আপনি ঘরের ছেলে ঘরে ফিরে যান। এটা দেখুন, এই পুরো প্রসেসটার মধ্যে সহজ করে যদি বলেন তাহলে দেখবেন যে কোনো কোর্টের অ্যাপ্রুভাল লাগছে না, কোনো এক্সটেন্ডেড অ্যাপ্রুভাল লাগছে না, কোনো ম্যান্ডেটরি ডিটেনশন লাগছে না, শুধু 24 ঘন্টা ডেডলাইন। আপনাকে ফিরে যেতে হবে, না হলে আপনি জেলে আপনাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, আরো একটা বিষয় হলো, এই পুরো প্রসেসটায় কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলের প্রয়োজন নেই। নাহলে বাংলাদেশকে আপনি বলবেন, বাংলাদেশ বলবে এরা আমার দেশের লোক নয়, অবৈধ অনুপ্রবেশকারী বলে কিছুই নেই। মোহাম্মদ ইউনূস বলবেন চলো ভাই আলোচনা করি, পতাকা মিটিং করি, তারপর আমরা আমাদের লোককে ফেরাবো কিনা ভাববো। কিন্তু এক্ষেত্রে কোনো ডিপ্লোম্যাসি, কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলের প্রয়োজন নেই। আপনাকে আসাম সরকার নিজের দেশে ফিরিয়ে দিচ্ছে, রুটও আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনাকে পুশব্যাক করছে, আপনি আপনার দেশে ফিরে যাচ্ছেন এই 1950-এ এই পার্টিকুলার ইমিগ্রেশন ইম্পালসিভ অ্যাক্টের দ্বারা। পাশাপাশি এই পুরো অ্যাক্টটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু উঠেছিল। কি কি প্রশ্ন উঠেছিল? দেখুন, প্রথমে একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রশ্ন। আমাদের দেশে মানবাধিকার কর্মীদের প্রয়োজন আছে, কিন্তু তারা সবকিছু যে ঝাঁপিয়ে পড়ে সেটাও কিন্তু আবার মাঝে মাঝে অত্যন্ত বিরক্তিকর। এটা একটা মানবাধিকারের প্রশ্ন। কারণ কি, যদি আসাম সরকার ধর্মের ভিত্তিতে কাউকে দেশে পাঠায়, প্রথম প্রশ্ন হলো দেশে ফিরে ওরা কোথায় থাকবে মানবাধিকারের স্বার্থে। দ্বিতীয় প্রশ্ন হলো, এই ধরনের সমস্ত প্রশ্নকে কাটিয়েও সুপ্রিম কোর্ট 2025-এই সেকশন সি অফ সিটিজেনশিপ অ্যাক্ট 2024-এর যে জাজমেন্ট, সেখানে বলা হয়েছিল এই 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 পার্টিকুলার আইনটিকে সিটিজেনশিপ অ্যাক্টের সঙ্গে জুড়ে দাও। সেখানে বলে দাও যে ডিস্ট্রিক্ট কালেকশন অফিসার এই অনুপ্রবেশকারী বাঁচবে না, অনুপ্রবেশকারী একমাত্র বাঁচবে ফরেনার্স ট্রাইব্যুনাল। আর এক্ষেত্রে আসাম সরকার ঠিক সেটাই করেছে যে এই 5 জনকে ফরেনার্স ট্রাইব্যুনাল 2025-এ বিদেশি ঘোষণা করে দিয়েছে। ডিস্ট্রিক্ট কমিশনার শুধু আইনটিকে ইমপ্লিমেন্ট করেছে। এবং এরপরে সেপ্টেম্বর 2025-এ আসাম সরকার এসওপি তৈরি করেছিল, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছিল যে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীর বিপক্ষে এই আইনটিকে কাজে লাগানো যায়। এবং কালকে প্রথমবারের জন্য 75 বছরের প্রথমবার এই সরকার এই অবৈধ অনুপ্রবেশকারীর বিপক্ষে এই আইনটিকে কাজে লাগালো এবং 5 জন বাংলাদেশিকে 24 ঘন্টা টাইম দেওয়া হলো নিজের দেশে ফিরে যাওয়ার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস, আসাম সরকার অ্যাগ্রেসিভলি যেভাবে আইনটি প্রয়োগ করলেন, এর রেশ কিন্তু থেকে যাবে। এবং শুধু 5 জন নয়, সংখ্যাটা 5000 হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবং মোহাম্মদ ইউনূসকে তো করা বার্তা, উল্টে ভারতের বিভিন্ন রাজ্যকেও দেখিয়ে দেওয়া যে ভারতের সুরক্ষা কোনো রাজনীতির থেকে বড় নয়, ভারতের সার্বভৌমত্ব কোনো রাজ্যের থেকে বড় নয়, কোনো দেশের থেকে কোনো সুরক্ষা ভোট ব্যাংকের থেকে বড় নয়। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর মনে রাখবেন, মার্কেটুলস অ্যাপ ইউজ করা অত্যন্ত সহজ ও সিকিউর। 2 মিলিয়ন বেশি মানুষ এই অ্যাপকে এখন ব্যবহার করেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপকে পাওয়া যায়। তাহলে দেরি কেন, কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, এখান দিয়ে ডাউনলোড করে আপনারা আপনাদের ট্রেডিং জার্নি শুরু করতে পারেন।